আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানুল মোবারক। আহ, রমজানের মধ্যে কষ্ট করে যারা ক্লাস করতে আসতেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা খুব বেসিক জিনিস নিয়ে কাজ করতেছিলাম। সেগুলো হচ্ছে কিভাবে আমরা ফাংশনাল ওয়েতে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা ইংলিশটাকে শিখতে পারি, ইংলিশের ইনসাইডগুলো বোঝার চেষ্টা করতে পারি। আমরা নর্মালি রুলস রেগুলেশন অনেকগুলো পড়ি, পড়ার পরে যেই লাও সেই কদু, আপনি পরীক্ষা হলে যে পারফর্ম করতে পারেন না। ক্লাস 6 থেকে আমরা ইংলিশ পড়ি, এরপরে যখন আমরা ইংরেজি পরীক্ষার কথা আসে তখন আমরা সবচেয়ে বেশি ভয় পাই। এটা অ্যাডমিশন হোক বা যে কোনো জবের কথা যেটাই বলি না কেন, সব জায়গাতে আমরা একই চিত্র দেখতে পাই, রাইট? সো ওই জায়গাটা থেকে আমাদের যাতে ঝামেলা না হয়, আমরা ওইটা নিয়ে কাজ করব। যেটা হচ্ছে আপনার পুরা জিনিসটাকে আমরা ফাংশন রূপে দেখানোর চেষ্টা করব, রাইট? আমি আমার লাইফটিকে শেয়ার দিয়ে দিচ্ছি। একটু কাইন্ডলি যদি সম্ভব হয় আপনি একটু শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? যদি আপনার সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিবেন। একটু যদি সম্ভব হয় একটু শেয়ার দিয়ে দিলে আমরা সবাই মিলে ক্লাস করলে অনেক ভালো লাগবে ক্লাস করতে, রাইট? এইটাই হচ্ছে মূল কথা, আর অন্য কোনো কথা এখানে নাই। সবাই মিলে ক্লাস করব, সবাই মিলে শিখব। হ্যাঁ, আনন্দটা ভাগাভাগি করব। নেক নিয়তে আমি শিখতে চাই, আমার বন্ধুটাকে একটু ইনভাইট দিব যাতে তারও শেখা হয়ে যায়। আমরা সবাই মিলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা আছে সেই জায়গাটাতে আমরা যাতে যেতে পারি, রাইট? আমাদের এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে, রাইট? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, একটু সবাই একটু ইনভাইট দেওয়ার চেষ্টা করি যাতে সবাই ক্লাসটি করতে পারে, রাইট? সবাই ক্লাসটি করতে পারে, একটু আমরা চেষ্টা করবো, রাইট? একটু সবাই চেষ্টা করি, হ্যাঁ। ওকে, আসেন আমরা গতদিন আমরা নাউনের পার্ট 1 করেছিলাম, আজকে নাউনের পার্ট 2 করব। এই জায়গাটাতে আমরা ইন্টারচেঞ্জ অফ নাউন্স দেখব যে আমরা নাউনগুলো কিভাবে পরিবর্তিত হয়, রাইট? তো আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখো। আমরা বলতেছি যে আপনি যদি দি প্লাস আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়ে যান এবং এরপরে যদি অফ পেয়ে যান তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো, রাইট? অনুরূপভাবে আমি যদি ডি প্লাস মেটাল নাউন প্লাস অফ পেয়ে যাই, ডি প্লাস মেটাল নাউন তারপরে যদি অফ পেয়ে যাই তাহলেও সেটাকে আমরা কমন নাউন বলবো। তাহলে দুটা কথা বলছি, ডি প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে কি অফ। আমরা বলতেছি ডি প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে কি অফ, এটা থাকলে আমরা কি বলবো, কমন নাউন বলবো। অনুরূপভাবে মেটাল নাউনের ক্ষেত্রে ডি প্লাস মেটাল নাউন প্লাস অফ, দুটা কথা মনে রাখবো। আমরা কি কি বললাম বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটাল নাউন, এই দুটো নাউনের পূর্বে যদি আপনি দি পেয়ে যান এবং পরে অফ পেয়ে যান তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটাল নাউনটিকে আমরা অ্যাবস্ট্রাক্ট বা মেটাল না বলে তখন আমরা কমন নাউন বলি। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন দ্য গ্রামার অফ ইংলিশ, গতদিন আমরা দেখেছিলাম গ্রামারটা কেন অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আমরা ব্যাখ্যা সহ দেখেছিলাম যে কেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। কিন্তু এই জায়গাটাতে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারতেছি না, কেন ভাইয়া? কারণটা হচ্ছে দি এবং অফ, রাইট? দি এবং অফ, রাইট? দি এবং কি, যে দি এবং অফের মাঝে গ্রামার চলে আসছে, অ্যাবস্ট্রাক্ট নাউন চলে আসছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন বলতেছি ভাই এটা কি হবে, বলছে ডেফিনেটলি এটা কমন নাউন হবে, রাইট? আবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখো আমরা জানি অনেস্টিটা কি, বলছে ভাই অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? যেহেতু অনেস্টিটা আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটার প্রথমে কি আছে দা এবং পরে কি আছে অফ, ভালো করে খেয়াল করবেন, পূর্বে দা পরে কি অফ, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যাবে, ডেফিনেটলি আমরা তখন কমন নাউন বলে ফেলবো। অনুরূপভাবে আমরা যদি বলি দি প্লাস ম্যাটেরিয়াল নাউন, যেমন আই ওয়ান্ট টু বাই দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, আমরা এই গোল্ডটা কি বলছি ভাই, গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই না?
এই ম্যাটার নাউনের পূর্বে কি আসছে? বলছে ভাইয়া দা আসছে। পরে কি আসছে? বলছে ভাইয়া অফ আসছে। তাহলে পূর্বে দা, পরে অফ, তাহলে ডেফিনিটলি আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে কমন নাউন বলবো, রাইট? এটাকে আমরা কি বলবো? বলছে ভাইয়া এটাকে আমরা কমন নাউন বলবো, রাইট? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কমন নাউন বলবো। ওকে, আচ্ছা এবার আসেন। তাইলে আমরা যদি বলি দ্য পারফিউম অফ সৌদি আরবিয়া, তাহলে প্রথমে কি দা, পরে কি অফ, ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো? আমরা কমন নাউন বলবো, রাইট? কি বলবো বলেন? কমন নাউন বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটার উত্তরটা কি হবে? আমরা একটু দেওয়ার চেষ্টা করি। দ্য আর্মি অফ দিস কান্ট্রি, রাইট? দ্য আর্মি অফ দিস কান্ট্রি, এটা আমরা ফুল সেন্টেন্স লিখে নাই, আপনি শুধু এই অংশটুকুর উদাহরণ বলবেন। দ্য আর্মি অফ দিস কান্ট্রির এখানে এখানে আর্মির উত্তরটা আমরা কি বলবো? আমরা আর্মির উত্তরটা কি বলবো? আমরা একটু দ্রুত কমেন্টে দেখতে চাই যে ভাইয়া এটার আর্মির উত্তরটা কি আসতে পারে, রাইট? আর্মির উত্তরটা কি আসতে পারে? আমরা একটু দ্রুত দেখতে চাই, ঠিক আছে? আমরা একটু দ্রুত দেখতে চাই যে এটার উত্তরটা কি আসতে পারে, ঠিক আছে? এটা কি আসতে পারে? আমরা একটু দ্রুত উত্তরটুকু দেখতে চাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা দ্রুত উত্তরটুকু দেখতে চাই। আল্লাহ হাফেজ। তাহলে আমরা দ্রুত এটার উত্তরটুকু একটু দেখতে চাই যে ভাইয়া দি আর্মি অফ দিস কান্ট্রি আমরা এখানে কি বলতে পারি, ঠিক আছে? দি আর্মি অফ দিস কান্ট্রি আমরা এখানে কি বলতে পারি, রাইট? এটাকে আমরা কি বলতে পারি? ওকে, এখানে আমরা এটাকে কি বলতে পারি? ঈশান সূত্রধর বলছে আর্মি তো কালেকটিভ নাউন। ভেরি গুড। অনেকে মনে করে কি সামনে দিয়ে আর পরে কি আছে? অফ। ভালো করে খেয়াল করেন, সামনে দিয়ে আর পরে কি আছে? বলছে ভাই সামনে দিয়ে আর পরে আছে অফ। তো ওইটা দেখে তখন মাথা খারাপ হয়ে যায়, তখন কি বলে যে কমন নাউন হবে। আসলে ব্যাপারটা এরকম না, রাইট? ব্যাপারটা কি না? বলছে ভাইয়া ব্যাপারটা এরকম না। আমার কালেকটিভ নাউনের ক্ষেত্রে সামনে অফ, সামনে দিয়ে পরে অফ, যাই আসুক না কেন আমার কালেকটিভ নাউন থেকে আমার কালেকটিভ নাউনই থাকবে, রাইট? কালেকটিভ নাউন থেকে আমার কি থাকবে? বলছে ভাইয়া ডেফিনেটলি কালেকটিভ নাউনই থাকবে। ওকে, কালেকটিভ নাউন থেকে কি থাকবে? বলছে ভাইয়া ডেফিনেটলি কালেকটিভ নাউন থেকে কালেকটিভ নাউনই থাকবে। ওকে, তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা আর কি কি পাচ্ছি, দেখো এই জায়গাটার দিকে আমরা যদি আর খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি, দেখো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা আর কি কি পেতে পারি। যেমন আমরা বলি বইয়ে সাধারণত লেখা আছে কি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে, রাইট? আমি আবার বলতেছি বইয়ে সাধারণত লেখা আছে প্রপার নাউনের সাথে আর্টিকেল যদি থাকে, রাইট? প্রপার নাউনের সাথে কি থাকে? বলছে ভাইয়া প্রপার নাউনের সাথে যদি আর্টিকেল থাকে, রাইট? প্রপার নাউনের সাথে কি থাকে? বলছে ভাইয়া প্রপার নাউনের সাথে যদি আর্টিকেল থাকে তখন আমরা বইয়ে লেখা আছে যে কমন নাউন। এখন আমার এই শব্দটা সেখানে মিসিং আছে, ডিরেক্ট লেখা আছে কি প্রপার নাউনের সামনে আর্টিকেল বসলে সেটা কমন নাউন হয়ে যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে যেমন তুমি যদি বলো দা পদ্মা, রাইট? দা পদ্মা তুমি যদি বলো, তাহলে আমি পদ্মাটার সামনে যদি দি বসায় দিছি তাহলে প্রপার নাউনের সামনে আপনি যদি আর্টিকেল সেট করে দিছেন তাহলে পদ্মাটা কি কমন নাউন হয়ে যাবে? বলছে না, কমন নাউন হবে না। কারণটা কি? বলছে ভাইয়া পদ্মা আমরা জানি নদীর নাম, নদীর আগে স্বভাবসুলভ দি বসে। যেমন বাংলায় আপনি পড়েছেন যে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন পড়েছেন না? স্বভাবসুলভ দন্তন্য, হ্যাঁ মূর্ধন্য কি কি পড়ছেন না? তাহলে এরকম যেরকম আমরা বলি, তাহলে অনুরূপভাবে এই নদীর নামের পূর্বে কি বসে? দি বসে। তার মানে এখানে আমি যদি বলি প্রপার নাউনের সামনে আর্টিকেল বসলে যে আমরা কমন নাউনের কথা বলি, প্রপার নাউনের সামনে আর্টিকেল বসলে যে আমরা কমন নাউনের কথা বলি, বলছে ভাইয়া এই ব্যাপারটিটা হচ্ছে আংশিক সত্য। ব্যাপারটি কি? বলছে ভাইয়া আংশিক সত্য, রাইট? তাহলে ফুল সত্যটা আমরা যদি বুঝতে চাই, রাইট? আমি যদি ফুল সত্যটা আমি যদি বুঝতে চাই তাহলে আমাকে ক্লিয়ারলি বুঝে আসতে হবে। বলছে ভাইয়া ক্লিয়ারলি কিরকম বুঝে আসতে হবে? তো বলছে ভাইয়া ক্লিয়ারলি আমাকে বুঝতে হবে এভাবে যে ভাইয়া প্রপার নাউনের সামনে যদি আর্টিকেল চলে আসে এবং ওইটার দ্বারাই মাস্ট আপনাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে কমন নাউন হবে, কম্পেয়ার না করলে কখনোই কমন নাউন হবে না, রাইট? কম্পেয়ার করতে হবে, রাইট? আমি আবার বলতেছি কি করতে হবে? বলছি ভাইয়া ডেফিনেটলি আমাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার না করলে কমন নাউন আমরা বলতে পারবো না, রাইট? তাহলে এবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন আমি কি পাচ্ছি। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, দেখেন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, রাইট? তার মানে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন নজরুলকে, এই যে নজরুল আর বাইরনকে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। বাংলাদেশে বাইরন বলা হয় কাকে? নজরুলকে। এই যে তুলনা করছেন এটাকে আমরা তখন বলবো কমন নাউন। এবার দেখেন এই প্রপার নাউনের সামনে তো আর্টিকেল নেই, আছে? বলছেন নাই।
তাহলে এটা নিয়ে তো ঝামেলা করার দরকার নেই। তার মানে ডেফিনেটলি এটা কি বলছে ভাই এটা প্রপার নাউনই থাকবে। এবার দেখেন এই প্রপার নাউনের সামনে কি আছে আর্টিকেল চলে আসছে এবং ডেফিনেটলি বাংলাদেশের বাইরন বলা হচ্ছে কাকে বলছে ভাইয়া নজরুলকে। তার মানে তুলনা করা হচ্ছে, যেহেতু আপনি তুলনা করছেন তখন আপনি এটাকে কি বলবেন, আপনি এটাকে কমন নাউন বলবেন। এটা হচ্ছে ফ্যাক্ট, রাইট। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা যদি বলি আই সি ইউ আর এ নজরুল, তার মানে আমার দেখা মতো তুমি একজন কি নজরুল। আমার দেখা মতো তুমি একজন নজরুল মানে কি আমার নজরুলকে বোঝাচ্ছে নাকি নজরুলের মতো বলতেছে। ধরো বইমেলাতে কেউ একজন মাথায় বাবরি চুল নাড়াইতে নাড়াইতে কবিতা আবৃত্তি করতেছে, ওরে দেখে তোমার নজরুলের মনে মনে হলো, তখন আমার কি বলতেছেন আই সি ইউ আর এ নজরুল, আমার দেখা মতো তুমিই নজরুল। তার মানে সে কি নজরুল নাকি নজরুলের মতো, নজরুলের সাথে কম্পেয়ার করা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা তখন এটাকে কি বলছি যে ভাইয়া কমন নাউন বলছি। তাহলে আমরা একটা জিনিস সবসময় পড়ি, যে কি পড়ি ভাইয়া, আর্টিকেলের নাউনের সাথে আপনার প্রপার নাউনের সাথে যদি আর্টিকেল চলে আসে, রাইট, প্রপার নাউনের সাথে যদি আর্টিকেল চলে আসে তখন আমরা সেটাকে কমন নাউন বলি। এটা আংশিক সত্য এটা বলবো না, অবশ্যই কি করতে হবে বলছে ভাইয়া, কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। কম্পেয়ার করলে আমরা বলতে পারবো, আদারওয়াইজ আমরা বলতে পারবো না, রাইট। আমাকে অবশ্যই কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে আমার হবে, কম্পেয়ার যদি না করা হয় তাহলে কোনোভাবে এটা সম্ভব না, রাইট। এই জিনিসটা আমরা একটু ভালো করে মনে রাখবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা এরপরে আসেন, আমরা যদি প্রপার এবং কালেকটিভ নাউনের সাথে এস বা এস যুক্ত করি, রাইট। আমি বলতেছি প্রপার এবং কি বলছে ভাই কালেকটিভ নাউন, প্রপার এবং কালেকটিভ নাউনের সাথে আমরা যদি এস বা এস যুক্ত করি অর্থাৎ প্লুরাল করে ফেলি, রাইট। আমি বলতেছি প্রপার এবং কালেকটিভ নাউনের সাথে আমরা যদি এস বা এস যুক্ত করি, তাহলে প্রপার এবং কালেকটিভের সাথে আমরা কি যুক্ত করি বলছে ভাইয়া এস বা এস যদি আমরা যুক্ত করে ফেলি তখন আমরা সেটাকে আমরা কি বলবো, আমরা তখন কমন নাউন বলে ফেলবো, রাইট। যেমন আমরা যদি বলি, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা যদি বলি কমিটি না বলে আমি যদি বলি কমিটিস, প্লুরাল করে হয়ে গেছে, তাহলে কি বলবেন কমন নাউন। ক্লাস না বলে আপনি যদি ক্লাসেস বলেন, কালেকটিভ নাউনে কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। মিরপুর না বলে আপনি যদি মিরপুরস বলেন তাহলে কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। এগুলো সবগুলোকে তখন আমরা কমন নাউন বলবো, রাইট। সবগুলোকে কি বলবো সে ডেফিনেটলি ভাইয়া কমন নাউন বলবো, রাইট। সবগুলোতে কি বলবো, কমন নাউন বলবো, ওকে। এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা যদি বলি আই ক্যান ম্যানেজ 3 ক্লাসেস, রাইট। আমি যদি বলি আই ক্যান ম্যানেজ, কি বললাম বলেন, 3 ক্লাসেস। তাহলে এবার দেখেন তো 3 পরে আমি ক্লাস বললাম নাকি ক্লাসেস বললাম, তাহলে ডেফিনেটলি ভাইয়া আমরা এখানে ক্লাসেস বলেছি, রাইট। আমরা এখানে কি বলেছি বলছে ভাইয়া আমরা এখানে ক্লাসেস বলেছি, ওকে। তাহলে আপনি যে ক্লাসেস বলতেছেন না, আপনি যে ক্লাসেস বলতেছেন তার মানে কালেকটিভ নাউনে কি করছেন, প্লুরাল। তাহলে আমরা জানি কালেকটিভ নাউনে প্লুরাল করলে কি হয়ে যায় বলছে ভাইয়া, কালেকটিভ নাউনে প্লুরাল করলে সেটা কমন নাউন হয়ে যায়, রাইট। কি হয়ে যায় বলছে ভাইয়া, কমন নাউন হয়ে যায়। তাহলে কালেকটিভ নাউনের আমরা যদি খেয়াল করি তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, ওকে। আচ্ছা এরপরে আসেন, আমি যদি এরকমটা বলি দেয়ার আর 4 রহিমস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কয়টা রহিম আছে বলছে ভাই 4টা রহিম আছে। কয়টা রহিম বলছে ভাই আমাদের গ্রামে 4টা রহিম আছে। তাহলে আমি এই যে বলতেছি 4 রহিমস ইন আওয়ার ভিলেজ, এই যে 4 রহিমস বলতেছেন তাহলে মানে প্রপার নাউনের আপনি প্লুরাল করে ফেলছেন, রাইট। আমি বলতেছি আপনি প্রপার নাউনের আপনি কি করে ফেলছেন, আপনি প্লুরাল করে ফেলছেন, মানে দেয়ার আর 4 রহিমস ইন আওয়ার ভিলেজ। তার মানে কি আমি কাউকে নির্দিষ্ট করে বলেছি, আমি কাউকে নির্দিষ্ট তো করি না, রাইট। তার মানে ডেফিনেটলি তখন আমি এটা কমন নাউন বলতেছি, এটাই হচ্ছে ফ্যাক্ট, রাইট। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে বাস্তব, রাইট। আচ্ছা এবার আসেন, এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা কি পাচ্ছি, আসেন এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি আর কি পাচ্ছি দেখেন, কমন নাউন দ্বারা যদি আচরণ বোঝায় তখন সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। কমন নাউন দ্বারা কি বোঝাবে বলছে ভাইয়া, যদি আচরণ বোঝায় তাহলে ডেফিনেটলি আমরা তখন কি বলবো, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কমন নাউন দ্বারা আপনাকে ডেফিনেটলি আপনাকে কি বুঝাইতে হবে, যে ভাইয়া আচরণ বুঝাইতে হবে, রাইট। কি বুঝাইতে হবে বলছে ভাইয়া, আচরণ বুঝাইতে হবে, ওকে। যেমন আমি যদি বলি দ্য মাদার রোজ ইন হার, আপনি রাস্তাঘাটে আপনি যাচ্ছেন, যাওয়ার সময় দেখতে একটা বাচ্চা বেগ করে কাঁদতেছে, তাহলে আপনি কি করবেন। ছেলেরা হলে জীবনও ওই বাচ্চাটাকে কোলে তুলে নেবে না, মেয়েরা হলে কি তুলে নেবে বলছে ভাই কোলে তুলে নেবে, তাই না। এই যে বলছে দ্য মাদার রোজ ইন হার, মা কি জেগে ওঠে নাকি বাচ্চাদেরকে দেখে তার মধ্যে মায়ের যে আচরণ সেটা জেগে ওঠে। তারপর ডেফিনেটলি এখানে মা জেগে ওঠা কোনোভাবেই বোঝাচ্ছে না, রাইট। মা জেগে ওঠা কোনোভাবেই বোঝাচ্ছে না। আমি বলতেছি এটা কোনোভাবেই মা জেগে ওঠা বোঝাচ্ছে না, মায়ের যে আচরণ সেটা জেগে ওঠা বোঝাচ্ছে। তাহলে মায়ের আচরণ যেটা সেটাকে আমরা তখন বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন বলতেছি ভাই এটা কি হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, রাইট। এটা কি হবে বলেন, যে ভাইয়া এটা আমরা তখন বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ক্লিয়ার। আচ্ছা এরপরে আসেন,
স্থানভেদে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হতে পারে। স্থানভেদে আপনার যে ম্যাটেরিয়াল নাউন যেটা আছে সেটা কমন নাউন হতে পারে, রাইট? আমি বলতেছি স্থানভেদে আপনার যে ম্যাটেরিয়াল নাউনটা আছে এটা কি হতে পারে, বলছে ভাই এটা কমন নাউন হতে পারে। তাহলে এবার কিভাবে হতে পারে? যেমন দেখেন আমরা যদি খেয়াল করি এই যে ওয়াটারমেলন মানে আপনি তরমুজ, আপনি রোজা রমজানের মাস চলে আসছে, রাইট? এই যে রোজা রমজানের মাস চলে আসছে এই জায়গাতে দেখেন ওয়াটারমেলন আপনার কমন নাউনও হতে পারে, ম্যাটেরিয়াল নাউনও হতে পারে, রাইট? কিভাবে? তাহলে আমরা গতদিন ব্যাখ্যা করেছিলাম যে ভাইয়া ম্যাটেরিয়াল মানে কি, বলছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, ঠিক আছে? ম্যাটেরিয়াল মানে কি, বলছে ভাইয়া ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, ভালো করে খেয়াল করবেন। আর বলছে ভাই ম্যাটেরিয়াল মানে কি, বলছে ভাই ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু। আমরা এই বস্তুগুলোকে দুটা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। যে সকল বস্তুকে আপনি 1 2 3 দ্বারা গণনা করবেন আর সেগুলোকে আমরা বলেছিলাম কমন নাউন। আমরা একদম খাস বাংলা ভাষায় বলেছি, আমরা কোনো হিব্রু বা সংস্কৃতে যাইনি। ডিরেক্ট যদি বাংলা ভাষার কথা চিন্তা করেন, আমরা সেই বাংলা ভাষা দিয়ে বলেছি কোনো বস্তুর কথা যদি আপনি চিন্তা করেন, যে সকল বস্তুকে আপনি 1 2 3 দ্বারা গণনা করতে পারবেন, একদম ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা তা না, একদম কি বলবেন কমন নাউন। আর যদি 1 2 3 দ্বারা গণনা করা না যায়, আপনি যদি একক দ্বারা পরিমাপ করেন তখন সেটাকে আপনি কি বলবেন, আপনি ম্যাটেরিয়াল নাউন বলবেন। ওটাই লিখে দিছি, স্থানভেদে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হতে পারে। স্থানভেদে, রাইট? যেমন আপনি তরমুজ দোকানদারের কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে কাকা তরমুজের কেজি কত? তখন কাকা উত্তর দিল, কাকা এটা 50 টাকা কেজি। তার মানে আপনি কেজি ধরে গণনা করতেছেন। আবার যে জিজ্ঞাসা করেন, কাকা তরমুজ বিক্রি করবেন? বলছে হ্যাঁ। বলছে দাম কত? তো বললো যে 1 পিস 500 টাকা। তাহলে এবার দেখেন উনি কিভাবে বিক্রি করলো, 1 পিস ধরে। তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে বলছে ভাইয়া এখানে আমরা কি কি পেতে পারি, ভাইয়া এখানে আমরা কি কি পেতে পারি। দেখো ওয়াটার মিলন মানে আমরা কি বলেছি, বলছে ভাই ওয়াটার মিলন মানে হচ্ছে তরমুজ, রাইট? ওয়াটার মিলন মানে কি, আমরা বলছি ওয়াটার মিলন মানে হচ্ছে তরমুজ। এই তরমুজগুলোকে আপনি তখন কিভাবে গণনা করতেছেন, বলছে ভাইয়া আপনি 1 2 3 ধরে গণনা করতেছেন, তখন এটাকে আমরা বলছি কমন নাউন, রাইট? তখন এটাকে আমরা কি বলতেছি, কমন নাউন। আবার এই তরমুজটাকে যখন আপনি বাজারে বিক্রি করতেছেন 1 কেজি 2 কেজি 3 কেজি, হ্যাঁ 2 কেজি 3 কেজি এভাবে যখন আপনি বিক্রি করতেছেন, তখন আপনি এটাকে তখন বলতেছেন ম্যাটেরিয়াল নাউন। এটাই হচ্ছে কাহিনী, রাইট? এটাই কি বলছে ভাইয়া, এটাই বাস্তব। আই লাভ ইউ। এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি দেখেন, হিয়ার চুল। এই চুলটা আপনি যখন দেখেন খাবারের মধ্যে পড়তেছে, বলছে মা দেখো খাবারের মধ্যে 2টা চুল। খাবারের মধ্যে কয়টা চুল? বলছে 2টা চুল। তখন আমি এটাকে বলতেছি কমন নাউন। আবার এই যে মাথার যে চুল এটাকে আমরা তখন বলতেছি কি, যে ভাইয়া এটাকে আমরা তখন বলছি ম্যাটেরিয়াল নাউন, তাই তো? আবার অনুরূপভাবে দেখেন এটা প্রায় পরীক্ষায় আমরা দেখি এই অংশটা, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। এটা আপনার জাহাঙ্গীর জগন্নাথে পড়েছে, জাহাঙ্গীরনগরে পড়েছে, আবার চট্টগ্রামে পড়েছে, অনেকবার এই কোশ্চেনটা আমরা দেখেছি। ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। তাহলে নেইল মানেটা কি? তাহলে আমি যদি বলি নেইল মানে হচ্ছে পেরেক। আপনি পেরেকটা দোকান থেকে যখন আপনি কিনেন, পেরেকটা যখন আপনি দোকান থেকে কিনেন, ভালো করে খেয়াল করবেন, পেরেকটা যখন আপনি দোকান থেকে কিনেন, রাইট? পেরেকটা যখন আপনি দোকান থেকে কিনেন, রাইট? পেরেকটা যখন আপনি দোকান থেকে কিনেন, রাইট? আমরা যদি পেরেকটা আপনি দোকান থেকে কেনার কথা বলি, তখন আপনি কিভাবে কিনেন? আপনি দোকান থেকে পেরেক কিনলে আপনি 1 কেজি 2 কেজি 3 কেজি করে কিনেন, রাইট? আপনি দোকান থেকে যখন কিনেন তখন আপনি কি করে কিনেন? বলছে ভাইয়া 1 কেজি 2 কেজি 3 কেজি করে কিনেন। এই যে 1 কেজি 2 কেজি 3 কেজি করে যে আপনি পেরেক কিনেন, রাইট? 1 কেজি 2 কেজি 3 কেজি করে পেরেক কিনেন। তো 1 2 3 দ্বারা যদি আপনি গণনা করেন তখন ডেফিনেটলি আপনি সেটাকে কি বলবেন? বলছে ভাই ম্যাটেরিয়াল নাউন বলবো, রাইট? তখন সেটা কি বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো, রাইট? 1 কেজি 2 কেজি 3 কেজি করে যখন আমরা বলবো তখন আমরা ডেফিনেটলি কি বলবো? তখন আমরা সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো, রাইট? তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি 1 কেজি পেরেক, এরপরে আমরা যদি বলি 2 কেজি পেরেক, তাহলে এটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। কিন্তু টেবিলে কি আপনি কেজি ধরে ধরে পেরেক মারেন? একটা, দুইটা, তিনটা, তাহলে কেজি ধরে ধরে তো মারেন না, রাইট? তাহলে কেজি ধরে ধরে যদি না মারেন তার মানে কি আপনি একটা, দুইটা, তিনটা করে পেরেক মারেন। একটা, দুইটা, তিনটা করে পেরেক মারেন। যখন আপনি একটা, দুইটা, তিনটা করে পেরেক মারতেছেন তখন কি আমরা এই নীলটাকে তখন আমরা বলতেছি কমন নাউন। ঝামেলা শেষ। ওই জন্য আমরা বলছি স্থান ভেদে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হতে পারে। আমি বলতেছি স্থান ভেদে ম্যাটেরিয়াল নাউন কি হতে পারে? বলছে ভাইয়া স্থান ভেদে ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হতে পারে। আমি আশাবাদী আর জীবনেও ভুল হবে না, ঠিক আছে? আমি আশাবাদী আর জীবনেও ভুল হবে না। জেসমিন আক্তার, জেসমিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, कैसे हो आप? আচ্ছা है ना? এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। আমরা একটু আগে উদাহরণ দিয়ে আসছি। তাহলে বাইরনের আগে আর্টিকেল আছে এবং নজরুল বাইরনের তুলনা হয়েছে, নজরুল আর বাইরনের তুলনা হচ্ছে, তা আমরা কি বলবো? কমন নাউন। এবার আসেন দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল।
তাহলে আমরা এখানে দেখেছি ডি ডট ডট অফ এর মাঝে, রাইট, ডি ডট ডট অফ এর মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তাহলে আমরা ডি ডট অফ এর মাঝে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন পাবো তখন আমরা সেটাকে কি বলবো, আমরা সেটাকে কমন নাউন বলবো, রাইট। আচ্ছা, তাহলে দ্য প্রেজ দ্য অনেস্ট অফ দ্য গার্ল। এবার আসেন এরপরে আমরা যদি শেয়ার করি, এটা বিআরটিএ পরীক্ষাতে এসেছিল, তাই তো। এবার দেখেন ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবিল, এটা আমার প্রধান শিক্ষকের পরীক্ষাতেও এসেছিল। তাহলে এখানে নেলটা কি বলছে, ভাই একটা একটা করে নেল মারতেছেন, আপনি একবার অনেকগুলো মারতেছেন না, কয়টা করে মারতেছেন, বলছে ভাই একটা করে মারতেছি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি কেজি ধরে মারতেছি না, আমি একটা একটা করে মারতেছি। আর যেহেতু এখানে আমরা একটি একটি করে পেরে মারতেছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কমন নাউন, রাইট। কি বলেছি বলো, তাহলে এটাকে আমরা বলছি কমন নাউন, ওকে। আচ্ছা, এবার আসেন গণনার ভিত্তিতে আমরা নাউনকে দুভাগে ভাগ করি, ভালো করে খেয়াল করবেন। অবশ্যই ভাইয়া গণনার ভিত্তিতে আমরা নাউনকে কবে ভাগ করি, বলছে ভাইয়া গণনার ভিত্তিতে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে, বলছে ভাইয়া গণনার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি কাউন্টেবল, আরেকটাকে আমরা কি বলি, বলছে ভাই আরেকটাকে আমরা বলছি আনকাউন্টেবল, ঠিক আছে। একটাকে কাউন্টেবল বলি, আরেকটাকে কি বলি আমরা, আরেকটাকে আমরা আনকাউন্টেবলের কথা বলে থাকি। তাহলে এবার দেখেন, তারপর যেটা গণনা করা যায় এই জায়গাটাতে বিশাল বড় একটা ঘ্যাপলা আছে, রাইট। এই জায়গাটাতে বিশাল বড় একটা গলদ আছে। যেমন দেখেন, আমি যদি আপনাকে রাইসের কথা বলি, রাইস রাইস রাইসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তাহলে আপনি বলবেন যে ভাইয়া ছোটবেলা থেকে শিখে আসছে এটা আনকাউন্টেবল। তাহলে ছোটবেলা থেকে আপনি শিখে আসছেন এই রাইসটা কি, বলছে ভাইয়া ছোটবেলা থেকে শিখে আসছি যে ভাই এই রাইসটা হচ্ছে আনকাউন্টেবল, রাইট। তাহলে আমি বলতেছি ছোটবেলা থেকে আমি কি শিখছি, বলছে ভাইয়া ছোটবেলা থেকে আমি শিখছি রাইসটা কি, বলছে ভাইয়া ছোটবেলা থেকে শিখছি এই রাইসটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে। এবার আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, এই রাইসের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাই, বলছে ভাই এটা তো আনকাউন্টেবল। কিন্তু আপনার ধরেন একটা বাটিতে আপনি ভাত খাচ্ছেন, রাইস খাচ্ছেন, সময় দিলাম আপনাকে 7 ঘন্টা, ওই রাইসগুলো কি গণনা করতে পারবেন নাকি পারবেন না, বলছে ডেফিনেটলি আপনি পারবেন। পারলে তো এটা কাউন্টেবল হয়ে গেল, কাউন্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু ছোটবেলা আপনি পড়েছেন রাইসটা কি, বলছে ভাই আনকাউন্টেবল, সংজ্ঞায় তো মিলতেছে না। আপনাকে একবারে রাইস দিলাম, দেওয়ার পরে সময় দিলাম 7 দিন, রাইট। সময় কয়দিন দিলাম, বলছে ভাইয়া সময় দিলাম 7 দিন। একবারে রাইস দেওয়ার পরে আমরা আপনাকে সময় দিলাম 7 ঘন্টা বা 7 দিন, ঠিক আছে। আপনি কি প্রত্যেকটা গণনা করতে পারবেন না, বলছে ডেফিনেটলি পারবেন। তার মানে তো গণনার কি যায়, তাহলে তো কাউন্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু ছোটবেলা থেকে রাইসটাকে আপনি পড়ছেন যে ভাই এটা কি, বলছে ভাই এটা আনকাউন্টেবল, রাইট। এটা কি, এটা আনকাউন্টেবল, তাহলে তো মিলতেছে না। তার মানে হয় এখানে ভুল আছে অথবা এখানে ভুল আছে, একটা জায়গাতে ভুল আছে। তাহলে ভুল কোথায়, আমরা ডেফিনেটলি বলি আমার ভুলটা হচ্ছে এই জায়গাটাতে। যে নাউন গণনা করা হয় বা যোগ্য, আপনাকে বলতে হবে যে নাউন গণনা করার যোগ্য বা গণনা করা হয় সেটাকে আমরা কাউন্টেবল বলবো, এটাকে আমরা বলবো না। এটাকে বললে একটাও কনসেপ্ট বোঝা যাবে না, রাইট। একটাও কনসেপ্ট আপনি বুঝতে পারবেন না। মানে যতগুলো ব্লু বুক আছে প্রত্যেকটা ঘেটে যদি আপনি দেখেন একটাও জায়ের মিনিং আপনি নিয়ে আসতে পারবেন না। আমরা যখন অনুবাদ করার চেষ্টা করেছি, বিভিন্ন বই থেকে কপি পেস্ট করার চেষ্টা করেছি, তখনই আমাদের ঝামেলাগুলো তৈরি হয়ে গেছে। এর ফলে কি হয়, আপনাকে তখন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করতে হয়, অথবা বিভিন্ন রকমের টেকনিক আপনাকে মেনটেন করতে হয়। এর ফলশ্রুতিতে আপনার কখনোই ইংলিশ শেখা হয়ে ওঠে না। এর জন্য আমরা বলতেছি যে এত কিছু ঝামেলা না করে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ভাইয়া যে নাউন গণনা করা যায় এটা বলবো না, যা গণনা করা হয় বা গণনা করার যোগ্য সেটাকে আমরা বলবো যে ভাইয়া কাউন্টেবল। যেমন দেখেন রাইসের কথা এবার আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ রাইসের কথা আপনি যদি চিন্তা করেন, রাইস ভাত খাওয়ার সময় কি আপনি গণনা করে করে খান, এটা কি গণনার যোগ্য? আপনি কি আপনার আম্মুকে কখনো ফোন দিয়ে বলেছেন আম্মু আম্মু তুমি জানো আজকে আমি 3টি ভাগ বেশি খেয়েছি? ডেফিনেটলি নট। তার মানে আপনি এরকমটা কখনোই বলেন না। তার মানে এটা গণনার যোগ্য না, রাইট। এটা গণনার কি না, যোগ্য না। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি আনকাউন্টেবল, রাইট। এবার আপনি যদি চিন্তা করেন ফিশ, ফিশ এবার দেখেন এই যে ফিশ মানে আমরা বলি ফিশ মানে মাছ, পুকুরে যখন থাকে এটা কি গণনার যোগ্য নাকি যোগ্য না? বুঝছে ভাইয়া পুকুরে যদি থাকে, পুকুরে যদি থাকে, রাইট, এটা কখনোই গণনার যোগ্য না। তার মানে এটা আনকাউন্টেবল। বাট ওই যে কাচের সুন্দর সুন্দর ঘর থাকে না, কাচের সুন্দর সুন্দর ঘর, এই কাচের ঘরের মধ্যে যদি থাকে, তাহলে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি থাকে, তাহলে ওটি গণনার যোগ্য হবে কি হবে না? বলছেন ভাইয়া ডেফিনেটলি ওইটা তখন গণনার যোগ্য হবে, এবং ওইটাকে তখন আমরা কি বলবো, আমরা কাউন্টেবল বলবো, রাইট। তাই এটাই হচ্ছে ব্যাপার, যে একটা গণনার যোগ্য বা গণনা করা হয়, আর একটা গণনার যোগ্য না বা গণনা করা হয় না, যাই আর বলবো না। তাহলে অনুরূপভাবে আমরা যদি বলি আনকাউন্টেবল নাউন মানে কোনগুলো বলতেছি, যে ভাইয়া যে নাউনটা গণনা করা হয় না সেটা কি বলছে ভাই, সেটা আনকাউন্টেবল। আমার মনে হয় আর জীবনে কোনোদিন সমস্যা হওয়ার কথা না, রাইট। এবার আসেন
নরমালি যদি আমরা এই লিস্টটা মনে রাখতে পারি তাহলে আমার অনেকখানি রাস্তাটা সহজ হয়। যেমন কি যেগুলো কোয়ালিটিস বা আইডিয়াস আছে সেগুলো, যে কোনো তরলটা কি আনকাউন্টেবল, যে কোনো গ্যাস, তারপর স্মল পার্টিকেলস যেমন রাইস হতে পারে, ওয়েট হতে পারে, সল্ট, স্যান্ড, এগুলো যে কোনো ভাষা যেমন বাংলা, ইংলিশ, আরবিক, এগুলো। এরপরে যে কোনো একাডেমিক সাবজেক্ট, এটা গতদিন ব্যাখ্যা করেছি কেন হয়। একাডেমিক সাবজেক্ট, যে কোনো রুকের নাম, যে কোনো খেলাধুলার নাম, ভার্বাল নাউন এবং আদার্স কিছু জিনিস আছে, রাইট? এগুলোকে আমরা তখন বলি কি আনকাউন্টেবল। একটা ছবি তুলে রাখবেন, বারবার দেখবেন, তাহলে ঠিক হয়ে যাবে। যাদের ঠিক হয় না তাদের জন্য ট্যাবলেট আছে, সেটা হচ্ছে এটা। এখানে আপনার বইয়ে লেখা আছে কিরকম, রাইট? বইয়ে লেখা আছে অর্থ একই রকম কিন্তু একটি কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, অর্থ একই রকম, ঠিক আছে, একটা কাউন্টেবল আর একটা কি আনকাউন্টেবল। এটা জীবনেও পসিবল না, রাইট? অর্থ একই রকম, একটি কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, এটা আমাদের বলা সম্ভব না, রাইট? এটা আমাদের বলা কি বলছে ভাই, এটা আমাদের বলা সম্ভব না। অর্থ একই রকম যদি হয় তাহলে একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, এটা আমরা বলতে পারছি না, রাইট? এটা আমরা কি বলছে ভাইয়া, এটা আমরা বলতে পারতেছি না, রাইট? তাহলে এটা আপনার বইয়ে সাধারণত দেওয়া আছে এরকম যে অর্থ একই রকম, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। জিনিসটা এরকম না। যেমন দেখেন, আমরা যদি মেশিনের কথা বলি, রাইট? আমরা যদি বলি মেশিন, মেশিন মানে আমরা কি বলি? মেশিন মানে আমরা বলি যন্ত্র, রাইট? মেশিন মানে আমরা কি বলি বলছে ভাইয়া, মেশিন মানে আমরা বলি যন্ত্র, রাইট? মেশিন মানে আমরা কি বলি বলছে ভাইয়া, মেশিন মানে আমরা বলি যন্ত্র। ওকে, ওকে, তাহলে আমরা যদি মেশিন মানে কি বলি, আমরা বলছি ভাই মেশিন মানে কি, বলছি ভাই মেশিন মানে হচ্ছে আপনি বলেন যন্ত্র। যেমন এই যে একটা রোবট দেখতেছেন, এটা কি একটা যন্ত্র, তার মানে এটা কি, এটা কাউন্টেবল। মেশিনারি মানে কি, মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি, ঠিক আছে? মেশিনারি মানে কি, আমরা বলছি ভাই মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি, ঠিক আছে? তাহলে আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, আমরা বলছি মেশিন মানে কি, বলছি ভাই মেশিন মানে হচ্ছে যন্ত্র। মেশিন মানে কি বলছে ভাই, মেশিন মানে হচ্ছে যন্ত্র। আর মেশিন নারী মানে কি, আমরা বলছি ভাই মেশিন নারী মানে হচ্ছে, আমরা বলতেছি ভাইয়া যন্ত্রপাতি। তাহলে এবার দেখেন এই মেশিনটাকে যদি আমরা দ্বিখণ্ডিত করি, এই যে ভিতরে গেলে এই পার্টস গুলো পাওয়া যায়, এগুলো কি গণনার যোগ্য নাকি যোগ্য না? বলছি ভাই এগুলো যোগ্য না। দ্যাটস ওয়াই এখানে আমরা বলছি আনকাউন্টেবল। ধরেন আপনার মাথার উপরে কয়টা ফ্যান আছে, বলছে ভাই একটি ফ্যান আছে। তাহলে এটা হচ্ছে যন্ত্র। এই ফ্যানের মধ্যে যতগুলো যন্ত্রাংশ আছে সেগুলোকে আমরা বলি মেশিনারি, সেগুলোকে আমরা কি বলি, মেশিনারি। দ্যাটস ওয়াই আমরা মেশিনারিকে আমরা বলি আনকাউন্টেবল, রাইট? তাহলে আমি কি বলতেছি, মেশিন মানে কি, বলছে ভাই মেশিন মানে হচ্ছে যন্ত্র, রাইট? মেশিন মানে কি, বলছে ভাই মেশিন মানে হচ্ছে যন্ত্র, আর মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি। তাহলে এই যে ফ্যান, একটা ফ্যান, এটা গণনা করা যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলছি মেশিনটা হচ্ছে কাউন্টেবল, রাইট? দ্যাটস আমরা মেশিনটাকে কি বলছি, যে ভাই মেশিনটাকে আমরা কাউন্টেবল বলছি, রাইট? মেশিনটাকে আমরা কি বলছি, বলছি ভাই ডেফিনেটলি এই মেশিনটাকে আমরা তখন কাউন্টেবল বলছি। ওকে, আচ্ছা, এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কি পাচ্ছি, যেমন ক্লোথিং। হ্যাঁ, ছবির দিকে যদি ভালো করে খেয়াল করেন তাহলে ঝামেলাটা মিটে যাবে। দেখেন, আমরা যদি ক্লোথিং এর দিকে আমরা যদি খেয়াল করি, ক্লোথিং বলতে আমরা কি বুঝতেছি, রাইট? ক্লোথিং বলতে আমরা কি বুঝতেছি, ওকে, আমরা ক্লোথিং বলতে আমরা কি বুঝতেছি, এই জায়গাটার দিকে আমরা একটু ভালো করে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন ক্লোথিং বলতে আমরা কি বুঝতেছি, ক্লোথিং মানে কম্বাইন নেম। তার মানে এখানে যত ধরনের পোশাক আছে সব ধরনের পোশাকের কম্বাইন নেম হচ্ছে ক্লোথিং, রাইট? সব ধরনের পোশাকের কম্বাইন নাম কি বলছে ভাইয়া, সব ধরনের কম্বাইন পোশাকের নামই আমরা বলি ক্লোথিং, রাইট? সব ধরনের কম্বাইন পোশাক, এটার নাম কি বলছে ভাইয়া, ক্লোথিং। এই জন্য কম্বাইন নাম হওয়ার কারণে এই ক্লোথিংটাকে আমরা বলি আনকাউন্টেবল। তার মানে আমরা ক্লোথিং কখনোই গণার যোগ্য না, রাইট? আমরা যদি বলি যে ভাইয়া ক্লোথিং কখনোই গণার যোগ্য না, আমি বলতেছি ভাইয়া ক্লোথিং কখনোই গণার কি না, বলছে ভাইয়া ক্লোথিংটা কখনোই গণার যোগ্য না। যেহেতু ক্লোথিংটা কখনোই গণার যোগ্য না, রাইট? যেহেতু ক্লোথিংটা কোনোভাবেই আপনার গণার যোগ্য না, তো দ্যাটস ওয়াই আমরা ক্লোথ গণনা করতে পারি না। আমরা কি গণনা করতে পারি, আমরা শার্ট পারি, আমরা প্যান্ট পারি, তাই না? আমরা শার্ট পারি, আমরা প্যান্ট পারি, রাইট? প্যান্টস পারি, জিন্স পারি, আমরা আমরা ক্লোথিং গণনা করতে পারি না। যেমন আমরা বলি একটা শার্ট, আমরা যদি বলি দুইটা জিন্স, রাইট? আমরা এগুলো বলতে পারি। তো দ্যাটস ওয়াই ক্লোথিংটা হচ্ছে কম্বাইন নেম, এটা গণনা করা যায় না। আমরা শার্ট বা প্যান্টস গণনা করতে পারি বা জিন্স গণনা করতে পারি, রাইট? তো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে কাউন্টেবল আর ওগুলো কি বলছে ভাইয়া, ওইগুলো হচ্ছে আনকাউন্টেবল, রাইট? এবার আসেন, এরপরে আমরা যদি ফার্নিচারের কথা বলি, ফার্নিচারটা হচ্ছে কম্বাইন নাম, রাইট? কম্বাইন নাম। যেমন এটা কাউন্টেবল কি বলছে ভাই, চেয়ার, এটা কি টেবিল, এগুলো গণনা করা যায়। কিন্তু এগুলোর মধ্যে এগুলো সবগুলো একত্রে আমরা কি বলি, ফার্নিচার।
তার মানে আপনার যত রকম আসবাবপত্র আছে, যেমন সোফা বলেন, ডাইনিং টেবিল বলেন, এরপরে আলমিরা বলেন, শোকেস বলেন, ড্রেসিং টেবিল বলেন, খাট বলেন, প্রত্যেকটার কম্বাইন্ড নাম কি বলছে? ফার্নিচার। তার মানে ফার্নিচার কখনোই গণনার যোগ্য না। আমরা চেয়ার গণনা করি, আমরা টেবিল গণনা করি। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি যে ভাইয়া, আমরা এটাকে বলতেছি যে ভাইয়া ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন, এবং আপনার আমরা যদি বলি চেয়ার বা টেবিল, এগুলোকে আমরা বলতেছি কাউন্টেবল নাউন, রাইট? এবার আসেন ক্রপ। ক্রপ এবং আমরা যদি ক্রপের দিকে আমরা যদি খেয়াল করি, ক্রপ বলতে আমরা কি বুঝি, রাইট? ক্রপ বলতে আমরা কি বুঝি, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা ক্রপ বলতে কি বুঝি দেখেন। ক্রপ বলতে আমরা বুঝি শস্য। ক্রপ বলতে আমরা কি বুঝি? শস্য। শস্য বলতে আমরা কি বুঝি? শস্য। শস্য বলতে আমরা বলি যে এটা হচ্ছে শস্য, রাইট? এটা বলতে আমরা কি বুঝি? যেমন ধান, এরপরে গম, এরপরে পাট, এগুলো কি আমরা কি বলি? শস্য। তাই ধান, গম, পাট এগুলো কি গণনা করা যায় না? যেমন আপনার আব্বুকে যদি আপনি বলেন যে বাবা আমাদের কি কি আবাদ করছো, তাই আপনার আব্বু কি বলবে? ধান আবাদ করছি, গম আবাদ করছি, তাই না? তাহলে এই যে ধান, গম, পাট 1 2 3 করে গণনা করলেন, দ্যাটস ওয়াই ক্রপটাকে আমরা বলি কাউন্টেবল। বাট কর্ন মানে কি? এই যে দানাগুলো দেখতেছেন না, এগুলো দানা, এগুলোর নাম হচ্ছে কর্ন। এগুলোকে আমরা বলি শস্য দানা। এই দানাগুলো কি গণনার যোগ্য কি যোগ্য না? তাহলে আমরা ডেফিনেটলি বলবো যে এগুলো ভাইয়া গণনার যোগ্য না, রাইট? এগুলো কি বলবো? যে ভাইয়া গণনার যোগ্য না। যেহেতু এগুলো গণনার যোগ্য না, দ্যাটস ওয়াই আমি এটাকে কি বলতেছি? যে ভাইয়া এটাকে আনকাউন্টেবল বলতেছি, রাইট? এগুলোকে কি বলতেছি? বলছে ভাইয়া এগুলোকে আমরা আনকাউন্টেবল বলতেছি। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন, এরপরে জার্নি এবং ট্রাভেলের দিকে যদি আমরা খেয়াল করি, জার্নি মানে কি? জার্নি মানেটা কি? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, জার্নি মানেটা কি? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, জার্নি মানে হচ্ছে আমরা বলি জার্নি মানে কি? বলি স্পেসিফিক মুভমেন্ট, স্পেসিফিক মুভমেন্ট, মুভমেন্ট ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান প্লেস টু অ্যানাদার। আমরা একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় যেটা যাই, সেটাকে আমরা বলি জার্নি, রাইট? যেমন আমরা যদি বলি, ধরেন আপনি ঢাকা থেকে আপনি গেলেন দুবাই, ঠিক আছে? তাহলে কয়টা জার্নি হয়েছে? একটা। এই দুবাই থেকে আপনি চলে গেলেন সিঙ্গাপুর, কয়টা জার্নি হয়েছে? দুইটা। এই যে সিঙ্গাপুরে যাওয়ার পরে এই যে আপনি ঘোরাঘুরি করতেছেন, এটাকে আমরা বলি ট্রাভেলিং। ট্রাভেল মানে জেনারেলি আমরা ট্রাভেলিং বলি। এই যে আপনার ঘোরাঘুরির যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি ট্রাভেলিং, রাইট? তাহলে আমি আবার বলি, আপনার ক্লিয়ার হবে বুঝতে, এটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমরা যদি এরকমটা বলি, আপনি ধরেন ঢাকা থেকে আপনি কোথায় গেলেন? ঢাকা থেকে আপনি দুবাই গেলেন, ঠিক আছে? দুবাই। এই যে এখানে জার্নি কয়টা হয়েছে? বলছে ভাই জার্নি হয়েছে একটা, রাইট? জার্নি কয়টা হয়েছে? বলছে ভাই জার্নি হয়েছে একটা। আমি বলতেছি ঢাকা থেকে আপনি কোথায় গেলেন? আমরা যদি বলি ঢাকা থেকে আপনি দুবাই গেলেন, এরপরে দুবাই থেকে আপনি কোথায় গেলেন? দুবাই থেকে আপনি চলে গেলেন হচ্ছে ধরেন সিঙ্গাপুর। তাহলে জার্নি কয়টা হয়েছে? বলছে ভাই জার্নি এখানে দুইটা জার্নি হয়েছে, রাইট? এবার সিঙ্গাপুরে যাওয়ার পরে দেখেন, আপনি যে সাইট সিইং করতেছেন বা ঘোরাঘুরি করতেছেন, এটাকে আমরা বলি ট্রাভেলিং, রাইট? এটাকে আমরা কি বলি? বলছে ভাই এটাকে আমরা ট্রাভেলিং বলি। তাহলে এবার দেখেন, আমরা বলি যে ভাই বলছে তোমার ফেভারিট হবি কি? বলছে ভাই ট্রাভেলিং। তার মানে কি? ঘোরাঘুরি করা। কিন্তু কখনো কি এরকম বলেছো যে আমার ফেভারিট হবি হচ্ছে জার্নি? বলছে না। জার্নিটা কি? বলছে স্পেসিফিক মুভমেন্ট ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে নির্দিষ্ট একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় যাওয়া, রাইট? এটা তাহলে ওটাকে আমরা জার্নি বলি। তাহলে এখানে জার্নি কয়টা হয়েছিল? দুইটা। তার মানে আমরা বলছি কাউন্টেবল। এই যে ওখানে যে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এটা কখনোই গণনার যোগ্য না। তো দ্যাটস ওয়াই এই ট্রাভেলিংটাকে আমরা তখন বলতেছি আনকাউন্টেবল নাউন, রাইট? আমরা কি বলতেছি? আমরা আনকাউন্টেবল নাউন বলতেছি। ওকে, আর একটু ক্লিয়ার করে যদি বলি, দেখো, ধরো তুমি ঢাকা থেকে কোথায় গেলা? তুমি ঢাকা থেকে কক্সে গেলা। এই যে জার্নি কয়টা হয়েছে? একটা। এই কক্সে যাওয়ার পরে তুমি যে ঘোরাঘুরিগুলো করো, এগুলো কিন্তু গণার যোগ্য না। এটাকে অবশ্যই ট্রাভেলিং, রাইট? তাহলে এবার দেখো, তুমি কতবার বিচে গেছো, তুমি কতবার বার্মিস মার্কেটে গেছো, কতবার তুমি ফিশ ফ্রাই খাইতে গেছো, রাইট? এগুলো গণনার যোগ্য না। তো দ্যাটস ওয়াই ওটাকে আমরা বলি ট্রাভেলিং। তার আমরা বলি জার্নি বিরক্তিকর, কিন্তু ট্রাভেলিংটা খুবই আরামদায়ক। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি জার্নিটা কাউন্টেবল এবং ট্রাভেলিংটা আনকাউন্টেবল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি যদি চিন্তা করেন সোপবার এবং সোপ, সোপবার এবং সোপের দিকে আপনি যদি চিন্তা করেন, আমরা এখানে কি পাচ্ছি? সোপবার এবং সোপের দিকে যদি আপনি খেয়াল করেন, রাইট? এখানে আমরা কি পাচ্ছি? সোপবার এবং সোপের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি? দেখো, সোপ মানে কি? সোপ বা আমরা সোপ মানে যদি বলি, দেখো আগে এই সোপটা বুঝে নিই। সোপ মানে কি? তাহলে আমরা জানি যে ভাই বিশাল, এটা ছোট পাত্র দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। ধরেন এই বিশাল, এটা একটা বিশাল বড় পাত্র। এখানে আপনি কি করেন? বলছে ভাইয়া এখানে আমরা চর্বির সাথে, হ্যাঁ, চর্বির সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই। মিশানোর ফলে আমাদের কি তৈরি হয়? C17, H35, COO, Na, হ্যাঁ?
এরা সাবান তৈরি হয়, চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশনের ফলে আমাদের কি তৈরি হয় বলছে সাবান তৈরি হয়। আর উপজাত হিসেবে কি আসে বলছে পানি। এটা কি বলছে ভাই এরকম বিশাল বড় একটা সাসে তৈরি করা হয়, এটা কি পুরাটাই আপনি ব্যবহার করেন বলছে না, এর জন্য এটাকে আমরা বলি কি আনকাউন্টেবল, এটা একটা সাবস্ট্যান্স, রাইট। তাহলে লিকুইড একটা সাবস্ট্যান্স হতে পারে। এরপরে এটাতে কালার টালার মিশানোর পরে এখানে আমরা কি করি টুকরো টুকরো করি, টুকরো টুকরো করে আমরা প্রত্যেকটা ইউজ করি, রাইট। এই যে টুকরো টুকরো যেটা করলেন সেটাকে আমরা বলতেছি সোপ বার বা এ বার অফ সোপ। তাহলে এই সাবান যেটা আপনি ব্যবহার করতেছেন এখান থেকে পিস পিস করে কাটানোর পর এটা হয়েছে, এই জন্য আমরা বলছি সোপ বারটা হচ্ছে কাউন্টেবল। আর পুরাটাকে আপনি সাবান বলেন, তো দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি আনকাউন্টেবল বলি। আশাবাদী যে আপনি বুঝতে পেরেছেন, রাইট, আশাবাদী আপনি এখন বুঝতে পেরেছেন, রাইট। এবার আসেন এরপরে আমরা যদি পিপল আর পপুলেশনকে বলি, পিপলটা কি, পিপলটা হচ্ছে কাউন্টেবল। যেমন আমরা যদি 3 পার্সনস বলি, এই পার্সনসের পরিবর্তে আমরা কি বলতে পারবো বলছি ভাই পার্সনসের পরিবর্তে আমরা পিপলটা ব্যবহার করতে পারবো, রাইট। পার্সনসের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো বলছি ভাইয়া পার্সনসের পরিবর্তে আমরা পিপলটাকে ব্যবহার করতে পারবো। আমি বলতেছি পার্সনসের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো বলছি ভাইয়া পার্সনসের পরিবর্তে আমরা পিপলটাকে ব্যবহার করতে পারবো, রাইট। তার মানে পিপলটা কি প্লুরাল, তার মানে এই যে এগুলো একত্রে আপনি কি বলতেছেন, এই তিনটা একত্রে আপনি কি বলতেছেন পিপল বলতেছেন। কিন্তু পপুলেশনটা কি বলছে একটা আইডিয়া, পপুলেশনটা কি আইডিয়া। যা বলি না এই এলাকার জনসংখ্যা এত পার্সেন্ট ছেলে এত পার্সেন্ট মেয়ে, এই যে দেখেন এই যে এগুলোকে আমরা তখন বলি কি পপুলেশন, এটা একটা আইডিয়া। তো দ্যাটস ওয়াই পপুলেশন একটা আইডিয়া মানে জনসংখ্যা একটা আইডিয়া হওয়ার দরুন তখন আমরা এটাকে বলি যে ভাই এটা আনকাউন্টেবল, রাইট। আচ্ছা এরপরে আসেন আর ট্রাফিক জ্যাম এবং বাস এবং ট্রাফিক এগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, ট্রাফিক মানে কি বলছে ট্রাফিক মানে হচ্ছে কম্বাইন্ড নেম, এই জন্য এটাকে আমরা বলছি আনকাউন্টেবল। যেমন এর মধ্যে কি হতে পারে বলছে ভাইয়া বাইক হতে পারে, এর মধ্যে কি হতে পারে বলছে ভাইয়া এর মধ্যে কার হতে পারে, এর মধ্যে কি হতে পারে বলছে ভাইয়া এর মধ্যে আপনার বাস হতে পারে, এগুলো কম্বাইন্ড নাম হচ্ছে ট্রাফিক। দ্যাটস ওয়াই কম্বাইন্ড নাম হওয়ার দরুন এটাকে আমরা বলি আনকাউন্টেবল, রাইট। বাট এটা কাউন্টেবল রূপ কি, এই যে বাস কয়টা বাস বলছে ভাই একটা বাস, তার মানে এটা কাউন্টেবল। আবার ট্রাফিক জ্যাম, এই যে দেখেন ঢাকার ট্রাফিক জ্যামের চিত্র, আপনি ধরেন এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছেন, আপনার প্রাণের বিশ্ববিদ্যালয়ে যাবেন বলে আপনি এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছেন, রাইট। এয়ারপোর্ট থেকে কি দিচ্ছেন আপনি, এয়ারপোর্ট থেকে আপনি রওনা দিয়েছেন। তো যখন এয়ারপোর্ট থেকে আপনি রওনা দিয়েছেন তখন আপনাকে ফোন দিলাম, কিরে তুই কত দূর, তো আপনি বললেন যে ভাইয়া আমি তো এয়ারপোর্ট থেকে বের হয়েছিলাম অনেকক্ষণ আগে কিন্তু আমি এখনো পৌঁছাইতে পারিনি। বলছে কেন, বলছে ভাই আমি 3টি ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়েছি। কয়টা বলছে 3টা। কোথায় কোথায় বলছে ভাইয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে ওখানে একটা, বরণীতে একটা, এরপর মহাখালীতে একটা, এখন বিজয় সরণিতে দাঁড়ায় আছি। কথা কি বুঝছেন, তাহলে কয়টার সম্মুখীন হয়েছে বলছে ভাইয়া 3টার সম্মুখীন হয়েছে। তারপরে ট্রাফিক জ্যামটাকে আমরা গণনা করতে পারতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি কাউন্টেবল, রাইট। তাহলে এই জন্য এটাকে কাউন্টেবল বলতেছি এবং ট্রাফিকটাকে আমরা কি বলতেছি আনকাউন্টেবল বলতেছি, রাইট। সান বিম আর সানলাইট এবং সানশাইন এটা আমরা দেখি যে মানুষের মৃত্যুর পর থেকে এই জায়গাটায় সমস্যা, হ্যাঁ, মানে যখন দেখেছে জন্মগ্রহণ করছে ততদিন থেকে সমস্যা। এই ওয়ার্ডগুলো তারা মুখস্থ করে, ভাই মুখস্থ করে কিচ্ছু নেই। সান লাইট বা সানশাইন মানে কি, এই যে দেখেন এই যে আলোটা বোঝা যাচ্ছে এটা গণনার যোগ্য না, রাইট। এটা কি না বলছে ভাই এই আলোটা আমার গণনার যোগ্য না, রাইট। আমি বলতেছি এই আলোটা কি না বলছে ভাই এই আলোটা গণনার যোগ্য না, রাইট। যেহেতু এই আলোটা গণনার যোগ্য না দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি বলছে ভাই এটা আনকাউন্টেবল। তাহলে এই আলোটা গণনার যোগ্য না দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি বলছে ভাইয়া এটাকে আমরা আনকাউন্টেবল বলতেছি। বাট আপনি দেখেন আপনার ঘরে যদি টিন দিয়ে ছাওয়া থাকে দেখবেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন টিনে কোথাও ছিদ্র আছে, ওই ছিদ্রে দেখবেন একটু আলো ঢুকে, ওটাকে আমরা বলি সানবিম। যেমনটা দেখেন এখানে ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে দেখেন একটা জায়গা দিয়ে আলো বের হচ্ছে, এটাকে আমরা বলি সানবিম, এটা গণনার যোগ্য। যেমন আপনার মাথার উপরে যদি টিন থাকে টিনগুলো যদি ছিদ্র হয় সকালবেলা আপনি ঘুম থেকে দেখবেন না যে আলোক রশ্মি বের হচ্ছে, রাইট। আলোক রশ্মি কি হচ্ছে বলছে বের হচ্ছে, তখন আমরা এটাকে কি বলি বলছি ভাই এটাকে আমরা সানবিম বলি। এই সানবিমটা দ্যাটস আমরা কি বলি বলছে ভাইয়া এই সানবিমটাকে আমরা বলি কাউন্টেবল, রাইট। এটাকে আমরা কি বলি বলছে ভাইয়া এটাকে আমরা কাউন্টেবল বলি, এটা হচ্ছে মূল কাহিনী, ওকে। আচ্ছা এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা খেয়াল করি এটাই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নাই, ওকে। এবার আসেন এরপরে এগুলো আমরা সময় করে আরেকদিন ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্তই থাক, আপনারাও ক্লান্ত, হ্যাঁ। আমরা অন্যদিন আমরা আরো ডিটেলসে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন আপনারা পড়েছেন যে ডিটারমিনার, ডিটারমিনার আপনারা যেটা পড়েছেন কি ফিউ মাস লিটিল পরে চলে গেছেন, ওটুকু পরে আসলে উত্তর করা যায় না। ডিটারমিনার 3 প্রকার, এটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার,
প্রি ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার, এবং এগুলো ব্যবহার থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, রাইট? এগুলো হচ্ছে এই ডিটারমিনারগুলোর ব্যবহার, প্রি ডিটারমিনার, পোস্ট ডিটারমিনারের। এবং আপনি বলবেন যে এগুলো দেখেন, এগুলো পরীক্ষাতেও আসছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে জেনারেল ডিটারমিনার কোনগুলো, রাইট? আবার দেখেন এখানে, আবার দেখেন ডিটারমিনার পজিশন নিয়ে কোশ্চেন আসছে, হি ইজ অল মানিস নাকি অল হিজ মানিস, হ্যাঁ, বা হি ইজ অল মানি আর, এগুলো কোনটা উত্তর হবে? তার মানে ডিটারমিনার পজিশন থেকে কোশ্চেন আসে। তার মানে যেহেতু, এবার দেখেন, এবং এটা কোথায় আসে বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে এগুলো আপনি যে আংশিকভাবে যদি পড়ে যান, এগুলো কখনোই আপনার পারফেক্টভাবে উত্তর করা সম্ভব না। পারফেক্টভাবে উত্তর করতে গেলে আপনার অনেক ডেডিকেশন লাগবে, অনেক ভালো করে পড়তে হবে। এছাড়া সম্ভব না। আপনি যেভাবে শর্টকাটে চিন্তা ভাবনা করেন, ছোটবেলা থেকে আপনি ইংলিশে কোনোভাবে উত্তরে গেলেও অ্যাডমিশন এসে ধরা খান, অ্যাডমিশন থেকে আবার পড়াশোনার চেষ্টা করেন, এরপর চাকরি ক্ষেত্রে যায় চরম মাত্রায় একটা ধরা খান। তাহলে ছোটবেলা থেকে আপনার কম্পালসারি সাবজেক্ট হওয়ার কারণে সবচেয়ে দুর্বলতার কথা বলছি ইংলিশে। কারণটা হচ্ছে আমরা জিনিসটাকে ফাংশনালি পড়ি না, আমরা ইনসাইট বোঝার চেষ্টা করি না, দু চারটা রুলস মুখস্থ করে যে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, হয়তো বা কোনো ক্রমে আমরা উতরায় গেলেও আমাদের যে সমস্যাটা ওটা থেকেই যায়। তো এই জায়গা থেকে বের হইতে গেলে আপনাকে ফাংশনালি পড়াশোনা করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে পরীক্ষিত পদ্ধতি, যেহেতু 13 বছর অধিক সময় ধরে আমি পড়াচ্ছি, এবং আশা করা যায় যে আমি বলতে পারি যে ফার্মগেটে যে কয়েকজন প্রাইভেট পড়ায় সবাই মিলে যা পড়াই, সম্ভবত আমি ততখানি পড়াই, এবং 13 বছর ধরে পড়াই। তো ওই জায়গাটা থেকে আমি বলতে চাই, যদি আপনি এভাবে শিখতে পারেন তাহলে আপনার কাছে এটা মোটামুটি বেটার হবে। আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।